আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল একরকম নয়, প্রতিটি অঞ্চলের বৈশিষ্ট্য কিন্তু ভিন্ন ভিন্ন রকমের এবং প্রতিটি অঞ্চল ভেদে ফসলের যেমন বৈচিত্র্য রয়েছে, মানুষের আচরণের ক্ষেত্রে কিন্তু বৈচিত্র্য রয়েছে। কোনো কোনো এলাকার কৃষক যেমন ব্যবসার দৃষ্টিভঙ্গি থেকে খামার পরিচালনা করেন, আবার কোনো কোনো এলাকার কৃষক কিন্তু খামার পরিচালনা করেন নিজের ভরণ পোষণের জন্য। আসলে এই যে আচরণগত পার্থক্য, এই যে ভৌগোলিক পার্থক্য, সব কিছুর সাথেই কিন্তু রয়েছে কৃষির একটি নিবিড় সম্পর্ক। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে যাই এবং সেখানকার নানা রকমের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আজকেও আপনারা দেখবেন আমাদের ভিন্ন একটি এলাকার ভিন্ন কিছু কৃষি বৈশিষ্ট্যের চিত্র। হাওর অঞ্চলগুলোতে হাঁস চাষের ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা রয়েছে, কারণ হাওরে সারা বছরই কোনো না কোনো জায়গাতে পানি থাকে এবং হাঁসকে চড়ে খাওয়ানোর মতো উপযুক্ত পরিবেশ থাকে, যে কারণে হাওর অঞ্চলে মানুষ সাধারণত নিজেদের কর্মসংস্থানের জন্য এই হাঁসের পালন করে থাকে, কেউ ছোট আকারে, কেউ বড় আকারে। হাওরের আশেপাশে ঘুরলে যেটা দেখা যায় যে প্রচুর মানুষ তাদের জীবন জীবিকার জায়গাকে হাঁস বেছে নিয়েছে। বিশেষ করে হাঁসের যে ডিম উৎপাদন হয় সেই ডিমকে তারা যেমন বিক্রি করেন, আবার হাঁসকে মাংস হিসেবেও কিন্তু পালন করে বিক্রি করা হয়। আর হাঁস পালনের ক্ষেত্রে খরচ খুবই কম, কারণ হাঁস সাধারণত হাওরের ভেতর থেকেই যে সমস্ত ঝিনুক, শামুক, মাছ এগুলো চড়ে চড়ে খায় এবং আলাদাভাবে তাদেরকে খুব একটা বেশি খাদ্য দেওয়ার দরকার পড়ে না। এই খামারটির উদ্যোক্তা হচ্ছে রাজিয়া সুলতানা, যিনি মূলত নিজের ব্যক্তিগত শখের বশেই প্রথম অবস্থাতে 400 নিয়ে একটি হাঁসের খামার গড়ে তোলেন ময়মনসিংহের হালুয়াঘাটে। পরবর্তীতে কর্মসূত্রে যখন তিনি সিলেটে চলে আসলেন এবং সিলেটে যখন তার স্বামী বদলি হয়ে আসলেন, তখন তিনি খামারটিকে সিলেটে নিয়ে আসেন। একটি বড় কথা হচ্ছে যে বাংলাদেশে হাঁস চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে যে আমাদের এখানে যে জাতটি পাওয়া যায় সেই জাতটি মোটামুটি সহজলভ্য। নারায়ণগঞ্জের হাঁসের হ্যাচারি থেকে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা তিনি সংগ্রহ করেন। আর তাছাড়া আমাদের বিভিন্ন অঞ্চলগুলোতেও কিন্তু অনেকেই হাঁসের বাচ্চা উৎপাদন করে বিক্রি করেন। বিশেষ করে হাওর অঞ্চলগুলোতে এই হাঁসের বাচ্চার একটা বড় ধরনের সরবরাহ দেখা যায়। হাঁস পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রাকৃতিক খাদ্যের উপরে নির্ভর করেই কিন্তু এটিকে টিকিয়ে রাখা যায়, খামারকে পরিচালনা করা যায়। অতিরিক্ত খাদ্য খুব একটা বেশি দেওয়ার দরকার পড়ে না, কিন্তু বায়োসিকিউরিটি এবং কিছু কিছু ভ্যাকসিনেশনের প্রোগ্রাম সেটি নিয়মিত চালু রাখতে হয়। তাহলেই কিন্তু এই হাঁসের খামার লাভজনকভাবে পরিচালিত হতে পারে। আসুন আমরা একটু রাজিয়া সুলতানার কাছ থেকে শুনে নেই তার অভিজ্ঞতার গল্প এবং কিভাবে তিনি এটাকে লাভজনক করতে চান তার পরিকল্পনার কথা।
আমাদের সাথে আছেন রাজিয়া সুলতানা, যিনি এই হাঁসের খামারটি গড়ে তুলেছেন এবং গড়ে তুলেছিলেন ময়মনসিংহ, আমরা যেটা আগেই বলেছি, সেখান থেকে এটিকে নিয়ে আসা হয়েছে সিলেটে। আমরা তার কাছ থেকে একটু শুনি। আপনি কবে থেকে এই হাঁস পালনের সাথে জড়িত? আজ থেকে 1.5 বছর। আচ্ছা, আপনি বলেছিলেন যে আপনার এই হাঁসের খামারটি এর আগে ছিল হালুয়াঘাটে, এখন আপনি এখানে সিলেটে নিয়ে আসছেন। আপনি একটু বলবেন যে হালুয়াঘাটে কখন কিভাবে শুরু করেন এবং সেখান থেকে কেন এখানে নিয়ে আসলেন? আসলে ওটা ছিল আমার শখের বশেই শুরুটা। 400 হাঁস দিয়ে, খাকি ক্যাম্বল হাঁস দিয়ে শুরু করেছিলাম। আর ওটা আমার হাজবেন্ডের পোস্টিংয়ের কারণে আমরা মূলত সিলেট শিফট করি এটা, এবং সাথে সাথে খামারটিকেও শিফট করি। আচ্ছা, এখন আপনার খামারে হাঁসের সংখ্যা কত? এখন 800। আমাদের দেশে তো অনেকেই হাঁস পালন করছেন, গ্রামের অনেক মহিলাই করছেন নিজেদের আত্মকর্মসংস্থানের জন্য। আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে এটা করছেন? আসলে ছোটকাল থেকে কৃষির সাথে মানে একটা নেশা ছিল যে কৃষিতে নিজেকে জড়াবো, সেই ইচ্ছা নিয়ে কৃষিতে নামা। আর পোলট্রির হাঁসের ইয়েতে নামা, প্রকল্পটাতে নামা। তো ওখানে আমার শখটাই বেশি কাজ করছিল। এখন এটা আমি বিজনেস হিসেবে নিয়েছি। বিজনেস হিসেবে যখন নিয়েছেন তখন আপনার এখন হাঁসের সংখ্যা কত? ফার্স্টটা ছিল 400 দিয়ে, এখন 800 আছে। এখন আপনার কিরকম ডেইলি প্রোডাকশন কিরকম? এখন আমাদের নতুন ডিমে আসছে 400 প্লাস আসছে ডিম। তাতে আপনি যে এটাকে ব্যবসা হিসেবে নিচ্ছেন, তাতে আয় ব্যয় সবকিছু মিলিয়ে কি এখন আপনি এটাকে লাভজনক বলে মনে করছেন? অবশ্যই লাভজনক, কারণ এখন হচ্ছে আমাদের হাওরে প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাবার পাওয়া যায়। এখন আমার কোনো খরচ নাই, এখন শুধু যারা এমপ্লয়ি আছে তাদের আমার বেতন দিতে হচ্ছে, আর বাকিটা আমাদের পুরোটাই থাকে। আচ্ছা, এমনিতেই হাঁসের ক্ষেত্রে রোগ বালাই বা অন্যান্য কোনো ঝুঁকিগুলো কি আপনি ফেস করেছেন বা সেরকম ঝুঁকিগুলো? হ্যাঁ, প্রতিকূলতা তো আছেই। সেটা হচ্ছে আমরা সঠিক সময় প্রাণী সম্পদ অফিস থেকে আমরা যে আপনার টিকাগুলো দেওয়া হয়, মানে ওগুলো পাই না। ওরা বারবার ডেট দেয় যে আজ না কাল, এরকম করে আমাদের যেমন আপনার ডাক প্লেগ আছে, ডাক কলেরা আছে, এগুলোর ভ্যাকসিন কিন্তু নিয়মিত আমরা পাই না। তো বাহির থেকেও এটা সংগ্রহ করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে তো আমার যখন ডাক প্লেগের অসুখটা ধরে ফেলে, তখন তো এটা মানে আমার জন্য খুবই। তাহলে আপনার কাছে কি মনে হয় যে তাহলে আমাদের এই জায়গাগুলোতে যে ভ্যাকসিনেশন সিস্টেমটা আছে এটাকে আরো জোরদার করা হবে? এটা অবশ্যই জোরদার করতে হবে। আর হাঁস মূলত যদি বায়োসিকিউরিটিটা ঠিক মতো রাখা হয়, তাহলে হাঁস সহজে মানে হয় না, অসুস্থ হয় না। আপনি তো মানে কর্মসূত্রে, চাকরি সূত্রে যেহেতু আপনার হাজবেন্ড এখানে বদলি হয়েছেন, আপনি এটা করছেন, তা আপনি কি মনে করেন যে আবারও তো হয়তো কখনো ঢাকায় যেতে হবে বা অন্য কোনো জায়গায় যেতে হবে, তখন আপনি এই খামারটি? না, আমি আসলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এখানেই আমরা স্থায়ীভাবে। হ্যাঁ, মানে আমি এটা হচ্ছে আমার নিজস্ব বিজনেস। হাজবেন্ডের পোস্টিং এর কারণে আমি এটা তো আর বারবার শিফট করতে পারবো না। তো আমার ইচ্ছা আছে এখানে আমি স্থায়ীভাবে আমার এটা আরো বড় করার চেষ্টা করব। নেক্সট ইয়ারে আরো বড় প্ল্যান আছে যে 1500-2000 যেন আমি হাঁস করতে পারি। আচ্ছা, যাই হোক, খুবই ভালো উদ্যোগ। আপনারা এরকম করলেই হয়তো অন্যরা আরো বেশি উৎসাহিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একথা ঠিক যে বাংলাদেশে ছোট বড় আরও অনেকেই কিন্তু এরকম খামার গড়ে তুলতে চান, গড়ে তোলেনও, কিন্তু সকলেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন না। স্বপ্ন দেখাটা বড় কথা নয়, স্বপ্নকে বাস্তবায়ন করাটাই হচ্ছে আসল বিষয়। এখানে খুব ছোট ছোট স্বপ্নগুলো কিন্তু বাস্তবায়িত হয়েছে। একটি ছোট্ট খামার থেকে একটি মাঝারি আকারের খামার কিন্তু গড়ে উঠেছে। সামনে এটাকে আরও বড় খামারে রূপান্তরিত করার পরিকল্পনাও চলছে। আমরা চাইব যে এইরকম স্বপ্নগুলো সকলে বাস্তবে রূপায়িত করুক এবং তার মধ্য দিয়ে কিন্তু দেশের স্বপ্নটিও বাস্তবায়িত হবে।
সুপ্রিয় দর্শক, আমরা জানি যে এদেশের অনেক খামারই নতুন নতুন সফলতাকে প্রদর্শন করেন। এদেশের অনেক বিজ্ঞানী নতুন নতুন প্রযুক্তিকেও উদ্ভাবন করেন, আবার সম্প্রসারণ কর্মীরা এ সমস্ত প্রযুক্তিকে মাঠ পর্যায়ে নিয়ে যান। আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই কৃষিক্ষেত্রে যে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে সেটি আমরা অনুধাবন করতে পারি। আমরা চাইব এরকম নতুন নতুন জ্ঞান, নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন অভিজ্ঞতা সারা দেশের মানুষের ভেতর ছড়িয়ে যাবে এবং সাধারণ মানুষ সেগুলোকে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে যেমন সফল করবে, দেশকেও তেমন সফল করবে। আমরা আগামী দিনগুলোতে এরকম সফলতা আরও অনেক বেশি করে প্রত্যাশা করি। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।